একটা সুন্দর প্রশ্ন পেয়েছি। এটার নাম হচ্ছে, ভবিষ্যতে আমাদের শিক্ষা কোন পর্যায়ে এসে দাঁড়াবে। নাম রাফিয়া কাউসার ইরা। বলছে, দয়া করে আমার প্রশ্নটি সবার আগে নিন, কারণ আমার শ্রেণী তৃতীয়। তো ওটা আগে নিলাম। তো তৃতীয় আমাদের শিক্ষা কোন পর্যায়ে এসে দাঁড়াবে এটা বলা খুব কঠিন। আমি পর্যায় বলতে দুটো কথা বুঝেছি। একটা হলো, শিক্ষাকে সাধারণত 3 পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে এলিমেন্টারি বা প্রাথমিক শিক্ষা, আরেকটাকে বলা হয় এলিমেন্টারির সাথে আরেকটা যুক্ত আছে সেকেন্ডারি, আমি সেটাকে ধরছি একসাথে। আরেকটা হলো পেশাগত এবং কারিগরি শিক্ষা, আরেকটা হলো উচ্চশিক্ষা। সবাই শুনে আমার সাথে একমত হবেন না, কারণ সাধারণত শিক্ষাকে বলা হয় এখন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। বিদেশে বলা হয় টারশিয়ারি মানে 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রাইমারির মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে প্রাইম, প্রিমো 1, সেকেন্ডারি মানে 2, আর টারশিয়ারি 3 হচ্ছে ল্যাটিন থেকে আসছে, তেত্রা থেকে টারশিয়ারি। তো আমরা কথা এখানে বলছি সবটা মিলে কয় বছর লাগে? ওই যে আপনার বাকালোরিয়েট ডিগ্রি পাওয়া পর্যন্ত আমরা যদি বলি, এইটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং প্রথম গ্র্যাজুয়েশন শিক্ষা। তো আমাদের দেশে এখন শিক্ষা, সব দেশেই শিক্ষা পিরামিডের মতন, নিচের দিকে যত ছাত্রছাত্রী থাকে মাধ্যমিক পর্যায়ে তার চেয়ে একটু কমে যায়, কিন্তু তার থেকে আরও উপরে আরও কমে যায়। তা বর্তমানে আমাদের দেশের শিক্ষার গোড়াতেই গলদ আছে। ফলে আমাদের ট্রিটা হলো যে দেশের সমস্ত ছেলে মেয়ে যাওয়ার মতো প্রাথমিক বিদ্যালয় নাই। আমাদের গ্রামের সংখ্যা 68,000 বলুন আর 82,000ই বলুন, এটা সংখ্যার উপর নির্ভর করে। আমাদের দেখতে হবে প্রতি কয়জন ছাত্র পিছু একটি স্কুল আছে, আর স্কুলের শিক্ষার মান নির্ভর করে ক্লাসের সাইজ কত তার উপর, শিক্ষকের কতটুকু যোগ্যতা আছে তার উপর। বর্তমানে শিক্ষকের যোগ্যতা আমরা দিনকে দিন প্রতিযোগিতামূলকভাবে বাড়িয়ে চলেছি। আপনি যদি কোনো বিষয়ে বিএ ডিগ্রির অধিকারী না হন ন্যূনতম, আর আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারছেন না। লক্ষ্য করার বিষয়। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হচ্ছে কারা? ঘটনাচক্রে 2-1 সম্মানজনক ব্যতিক্রমের কথা বাদ রেখে বলছি, অধিকাংশ আর কোনো কিছু করতে না পারে আমি মাস্টারের চাকরি দিয়ে যাচ্ছি, আমার অভিজ্ঞতা তাই বলে। তাহলে এইখান থেকে আপনি ভালো শিক্ষক আশা করবেন না। শিক্ষকের পেশা যদি ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হওয়ার মতো সম্মানজনক হতো, অথবা সামরিক বাহিনীর অফিসারের মতো সম্মান হতো। সামরিক বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট যে বেতন পায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সে বেতন পাবে না কেন? তিনিও তো অফিসার। সেকেন্ড লেফটেন্যান্টের বেতন শুরু করে 34,000 টাকা দিয়ে এখন শুরু করে, শেষ করে না। এবং তাদের অন্যান্য ফ্যাসিলিটি আছে, আমি সেটার কথা আমি ঈর্ষা করতে চাই না। বলে কি তাদের অসাধারণ যোগ্যতা, তারা তো ইন্টারমিডিয়েট পাস, করে ঢোকেন সেখানে, এইচএসসি পাস করে, মানে তারা স্কুল গ্র্যাজুয়েট মাত্র। তারপরে গিয়ে তারা পড়াশোনা করেন, যারা জেনারেল হন তারা আরও উচ্চতর ডিগ্রি আর্মির ভিতরে লাভ করেন। আমি যে এই তুলনা করাটা অবৈধ নয়। তা আমাদের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে কোথায় দাঁড়াবে সেটা নির্ভর করছে আমাদের সমাজকে আমরা কতটুকু গণতান্ত্রিক করতে পারবো তার উপর। আমি চাই যে আমাদের সকলেই স্কুলে যাওয়ার সুযোগ পান। সেই সুযোগটা কিন্তু 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণী পর্যন্ত নয়। ব্রাক প্রভৃতি প্রতিষ্ঠান এবং সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে অপকর্মটি করে চলেছেন, সেটা হচ্ছে গরিবের ছেলে মেয়েদের 4 শ্রেণী পর্যন্ত পড়লেই হবে। এটার নাম নন ফর্মাল এডুকেশন। শিক্ষাকে বলা হয় ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল। আমি যদি কোনোদিন স্কুলে না যাই, আমার শিক্ষা হচ্ছে ইনফর্মাল। আমার বাড়িতে মা বাবা পড়িয়েছেন, এটার জন্য মামলা করা যাবে না। আমি যদি পরীক্ষায় পাশ করতে পারি, আমি যে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারি, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরেকটা নোবেল পুরস্কার পাওয়া পর্যন্ত। এর আগে কিন্তু রবীন্দ্রনাথ যে ভালো কবি, বাঙালিরাও বুঝতে পারে নাই বহুদিন। নোবেল পুরস্কার পাওয়ার পর বলছেন, হ্যাঁ লোকটা বোধহয় ভালো ছিল, যদি বা নন ম্যাট্রিক। বলছে তো নন ম্যাট্রিক রবি ইংরেজি লিখতে পারে না, তাই বাংলা লেখে, এটা বলতো তো। তো যাক, আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ শিক্ষার প্রসারের জন্যে উচ্চশিক্ষা, যদি আপনি শক্তিশালী উচ্চশিক্ষা চান, আগে নিম্ন বা মাধ্যমিক শিক্ষা ঠিক করতে হবে। এখন আমরা করছি কি, উচ্চশিক্ষা প্রসার করার জন্যে বেতন দিয়ে, বেশি পয়সা দিয়ে যেন ছেলেমেয়েরা পড়তে পারে এরকম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান করছি, কিন্তু গোড়াতে ঠিক করছে না। আরেকটা কি, আমাদের ছেলেমেয়েরা একটু পড়াশোনা করে সুযোগ পেলেই উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমেরিকা চলে যাচ্ছে যারা ভালো। আমি আমেরিকা যাওয়ার বিরোধী নই, কিন্তু আমেরিকায় যাওয়া ছাত্ররাই আমাদের একমাত্র ছাত্র নয়, যারা আছে তাদের কি করব আমরা? সুতরাং আমাদের ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আপনি দেশীয় ভাষা শিক্ষা চালু না করেন, শিক্ষা ব্যবস্থা যদি অন্তত দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বজনীন না করেন,
আমি শিক্ষা একটি অধিকার এই সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করতে চাই দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা সকলের অধিকার, এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। এবং পরে আছে পেশাগত এবং কারিগরি শিক্ষা লাভের অধিকারও সার্বজনীন, সেখানে প্রতিযোগিতার ভিত্তিতে কোনো মেধার ভিত্তিতে নয়, আপনাকে সেখানে যেতে হবে। জাতিসংঘের বর্তমান নিয়ম হচ্ছে ইট শুড বি জেনারেলি অ্যাক্সেসিবল টু অল, সকলের কাছেই লভ্য হতে হবে। শিক্ষা সহজলভ্য নয়, সর্বজনলভ্য হতে হবে, এটা হচ্ছে জাতিসংঘের বর্তমান বিধান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা যে বিধান দিয়েছিল যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবার জন্য জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সবাই উচ্চশিক্ষা লাভ করার অধিকারই হবে, তবে সেখানে মেধার প্রমাণ দিতে হবে। বর্তমান জাতিসংঘের যে নৈতিক আদর্শ সেটা হচ্ছে এটা। তার সাথে বিশ্বব্যাংক, IMF এটাকে লঙ্ঘন করে এখন বলছে যে উচ্চশিক্ষা সর্বজনের অধিকার নয়, শুধুমাত্র যার টাকা আছে সেই শুধু পড়তে পারবে। কারণ তাদের ভাষায় বলছি, বিকজ হায়ার এডুকেশন ইজ এ মেরিট গুড, কোট আনকোট মেরিট, দেয়ারফর ইট শুড বি টেকেন বাই পেইং ফর ইট। এই কথার অর্থ আমি বুঝি না। আমার হচ্ছে আমার দেশের স্বার্থের দিক থেকে চিন্তা করি, যে মেয়ে বা যে ছেলে আমার দেশের জন্য সবচেয়ে বড় বেশি অবদান রাখবে তাকে পড়ানোর দায়িত্ব তো আমার রাষ্ট্রের নেওয়া দরকার। কারণ এটা তো আর 4 বছর পরে সে রাষ্ট্রের অফিসার হবে, তখন আপনি তাকে বেতন দেবেন না। এখন তাকে বেতন না দেন, তাকে অন্তত ব্যাংক লোন দিলে অসুবিধাটা কী? আপনি এত ব্যাংক লোন দিয়ে দেশের থেকে এত টাকা বাইরে পাচার করতে পারেন, তার এক সিকি অংশ দিয়েও তো আমাদের ছেলে মেয়েদেরকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার যার ইচ্ছা আছে অত পড়তে পারছে না, তাই পড়াতে পারেন না, এটা সম্ভব। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানের মানে আমার স্বল্পতা, আপনি শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি করেন, শিক্ষক নিয়োগ আরও বাড়ান। এখন একটা ক্লাসে যদি আমি 80 জন ছাত্র ঢুকিয়ে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ক্লাস আছে 160 জন এক ক্লাসে, অদ্ভুত। সেখানে শিক্ষক ছাত্রের কোনো সম্পর্ক তৈরি হয় না, সেখানে শুধুমাত্র পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে পরীক্ষা নেওয়ার প্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ করে তো দেখতেই পাচ্ছেন সেটা পরীক্ষা নেওয়ারই প্রতিষ্ঠান, সে তো পড়াচ্ছে না কিছুই। আর যেগুলিতে পড়াচ্ছে সেখানে পড়ার চাইতে খাজনা সে বাজনা বেশি। বিশ্ববিদ্যালয় হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা কিন্তু সত্যি শিক্ষাদানের প্রতিষ্ঠান করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল 700-800 ছাত্র ছিল, 1947 পর্যন্ত সেখানে 1000-এর বেশি ছাত্র ছিল না। তাহলে আমি কি আবার একটা নতুন এলিট বিশ্ববিদ্যালয় করার কথা বলছি? নো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বহু গ্রুপ করে পড়াতে পারেন, বড় বড় ক্লাস। আপনি যে শিক্ষকের সংখ্যা বাড়ান, বিশ্ববিদ্যালয় বলতে এখন বোঝাচ্ছি শুধু তার দালান কোটা বাড়ছে, দালান কোটা দেখলে বিশ্ববিদ্যালয় মনে হয়, কিন্তু লেখাপড়া করতে চাইলে মাঠে বসেও করা যায়। 10 বা 15 জন ছাত্রের একজন শিক্ষক একটা ক্লাস নেবেন, এইভাবে ব্যবস্থা যদি আমরা করি তাহলে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ঘনিষ্ঠ হবে, শিক্ষা অনেক বেশি আনন্দদায়ক হবে এবং ছাত্র যে কথাটা বুঝতে পারছে না সেই শিক্ষককে জিজ্ঞেস করতে পারবে। এখন এই বক্তৃতার মধ্যে সবাই জিজ্ঞেস করবে কীভাবে? আপনার এই বিপুল পরিমাণ প্রশ্ন, আমি তো সবগুলো উত্তর দিতে পারবো না, আমি তো ফাঁকি দেবো, আপনি এই ফাঁকি রোধ করবেন কীভাবে? কথা হচ্ছে এটা সম্ভব না। আমি বলবো যে সময় নাই, আমি বলবো যে এত প্রশ্ন কথা বলার উপায় নাই। আচ্ছা, তাহলে এক একটা দুই একটা কথা বলি। আমাদের যেগুলি বলছে যে এই ইরার প্রশ্ন আমি উত্তর দিতে পারলাম না, ভবিষ্যতের শিক্ষা কেমন দাঁড়াবে এটা তো ভবিষ্যতের ব্যাপার, আমার অতটুকু দূরদৃষ্টি নাই। আমি চাই যে আগামী 10-20 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, কারণ ভবিষ্যৎ জিনিসটা তো সংজ্ঞা দেওয়া যায় না। দ্য ফিউচার লাস্ট ফর এভার, ভবিষ্যতের আয়ু অনন্তকাল, ভবিষ্যতের তো ভবিষ্যৎ আছে, তাই না? তা আমি হচ্ছে আগামী 20-25 বছরে আমি মনে করি আমরা কিছু একটা অর্জন করতে পারবো। যেই স্পৃহা নিয়ে আমরা 5ই আগস্টের পরিবর্তনের পেছনে দাঁড়িয়েছিলাম, তার অর্ধেক স্পৃহা নিয়ে দাঁড়ালেও আমাদের শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন আনা সম্ভব, শিক্ষকদের মর্যাদা বাড়ানো সম্ভব, শিক্ষার মাধ্যম দেশীয় ভাষায় করা সম্ভব। শিক্ষার মাধ্যম একদিনে হবে না, বাংলায় করতে হলে আমরা 10 বছরের পরিকল্পনা নেব, 5 বছরের পরিকল্পনা নেন। এতগুলি বই আমরা অর্ধেক ইংরেজি মিডিয়ামে হবে, অর্ধেক বাংলা মিডিয়ামে হবে, মানে এমন অর্ধেক স্কুল ইংরেজি মিডিয়াম অর্ধেক বাংলা মিডিয়াম তা নয়। একই স্কুলে আমরা কিছুটা লেকচার ইংরেজিতে দিব, কিছুটা বাংলা দিব। যদি বাংলা দিতে না পারি, যে বক্তৃতাগুলো শিক্ষকরা দিচ্ছেন সেগুলো তারা বাংলায় লিখতে পারেন না, এবং তারা নিজেরা লিখতে না পারলে সেগুলো অনলাইনে প্রকাশ করলে আমরা সমালোচনা করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, দেখি। উনি বলছেন, আপনার মতে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বুনিয়াদী শিক্ষা বাস্তবায়ন করতে পারবে? বিএনপি নাকি জামাত নাকি অন্য কোনো দল? এটা ভালো। আমার বলছে বিএনপি বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন, তারা কতটুকু করতে পেরেছেন আপনারা জানেন। তারা অনেক ভালো কাজ করেছেন, তার মধ্যে র্যাব গঠনও করেছেন, তাই না? সুতরাং কোনো দলের প্রতি পক্ষপাত করার বিষয় নয়। এটা হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর
যে অবস্থান, আমাদের ঢাকা শহরে আপনি যদি হাঁটবেন দেখবেন যে তাদের বাড়িঘরের নামও ইংরেজিতে, তাদের স্কুল কলেজের নাম ইংরেজি। শুধু আমি ঢাকা শহরের ধানমন্ডি অংশ যেখানে আমাকে যার ভিতর দিয়ে যাওয়া আসা করতে হয়, একটার নাম সানবিমস স্কুল, যেন সূর্যের কিরণ, এটার বাংলা করা যায় না। সানি ডে, ম্যাপল লিফ, মাস্টার মাইন্ড, এই এদের বিরুদ্ধে কোনো মামলা আমি করছি না, একটা উদাহরণ দিচ্ছি, র্যান্ডম উদাহরণ। সর্বত্র একটা স্কুলের নামও বাংলায় নাই। আগে যেগুলো ছিল সেগুলো অরণি, এখন প্রায় মৃতপ্রায়, তারপর নালন্দা, ডুবুডুবু, আর বাকি ইংরেজি মিডিয়াম স্কুলে সব ভালো লোকের ছেলেমেয়েরা পড়ে, অথবা ইংরেজি মিডিয়াম যারা পড়ে তারাই ভালো লোক বলে গণ্য হয় সমাজে, বুঝতে পারছেন? সুতরাং এটা বেশি কিছু বলার আমার নাই। এটা বিএনপি জামাত এভাবে বলবো না আমি, এটা হলো সামাজিক প্রশ্ন, যেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে দুর্ভাগ্যবশত সামাজিক পার্থক্য অল্প। নানা প্রশ্নে তাদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু এই ইংরেজির প্রশ্নে বেশি একটা দ্বিমত দেখা যায় না। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতার বাইরে ছিল, তারা আমাকে মাঝে মাঝে দেখা হলে পিঠ চাপড়ে দিয়ে বলছে, হ্যাঁ ভালো বলেছেন আপনার। এখন বিএনপি আমার সাথে আর কথা বলবে না এই প্রশ্নে। অন্তত যদি অঙ্গীকার তারা করুক, একবারে তারা অঙ্গীকার করবে না। দেশে ইংরেজি মাধ্যম কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া উচিত। তারা বলে আপনি তো চরমপন্থী, উগ্র কথা বলছেন, আপনি নিজে করবেন কেন? আমাদের 3-4 বছরের বাচ্চাদের KG1 KG2-তে বাংলা বই পড়ানো যায় না, সেই বই অথবা অন্তত ভারত থেকে বই আমদানি করা বন্ধ করে দেওয়া উচিত। আপনি বাংলাদেশে অন্তত ইংরেজি লিখে পড়ান। আমাদের আরকা করছে কি, দেশীয় সিলেবাস ইংরেজি মাধ্যম, ইংলিশ ভার্সন। এই যে অর্থাৎ কুসংবাদ বাতাসের আগে যায়, দুর্জনের ছলের অভাব হয় না, সে ইংরেজি মিডিয়াম করছে কি জন্য? তার ছেলে মেয়েদের কষ্ট হবে। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, নবম দশম শ্রেণীর পরে যদি একজন মানুষকে 2 বছর 3 বছর আপনি ইংরেজি পড়ান, সে প্রথম শ্রেণীর ইংরেজি শিখতে সক্ষম, যে ইংরেজি নিয়ে সে আমেরিকা যেতে পারবে। আপনার দেবপ্রিয় ভট্টাচার্যের নাম শুনেছেন না? এবং আরও বহুজনের নাম শুনেছেন, আবুল বারাকাত প্রভৃতির নাম শুনেছেন। আমি 2 রকমের 2জন বললাম আর কি, একটা ওই আর একটা এই। তো দুটোর মধ্যে সবাই রাশিয়া গেছে, এরা রুশ ভাষা ইংরেজির চেয়ে ভালো বলতে পারে, কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার আগে রুশ একটি অক্ষর তারা জানতেন। তারা রুশ ভাষায় BA, রুশ ভাষায় MA, রুশ ভাষায় PhD করে এসছে, রুশ দেশে অধ্যাপনা করে ফিরেছে, এবং তারা ইংরেজির চেয়ে রুশ ভালো বলতে পারেন। একজন লেখক আছেন মশিউল আলম, প্রথম আলোতে কাজ করেন, যেন মশিউল আলম রুশদের চেয়েও ভালো রুশ জানেন, অথচ পড়েছেন তিনি MA পর্যন্ত, PhDও করেন নাই। কাজে এটা একটা ফুল মিথ। 1 বছর যদি আপনি ইংরেজি শেখেন, আপনি ইংরেজি বলতে পারবেন, যেটা আমি 20 বছরে শিখতে পারি নাই। তো এই বাহানাটা কেন? আপনি মনে হয় শাল বাহান কেন? এইটা হচ্ছে আমাদের দেশে নানা রকমের বাহানা আছে, এটা বলে আর লাভ নাই। আমাদের দেশে যদি আপনি একটা জিনিস বাস্তবায়ন করতে চান, শিক্ষক নিয়োগ যদি আপনি নিরপেক্ষ করতে চান, দলীয় বিবেচনা না করেন, মেধাবী শিক্ষকদের নিয়োগ করতে চান, শিক্ষকদের পিরিয়ডিক্যালি ট্রেনিং দিতে হবে। 3 বছর পর পর তাকে শিক্ষায় পাঠাবেন আপনি। আচ্ছা, আরেকটা দেখি এখন, এটা একটা কঠিন প্রশ্ন। ভিন্ন ভিন্ন ধর্মের আদর্শিক জায়গা হতে কি অসাম্প্রদায়িক হওয়া সম্ভব? প্রশ্নের মধ্যে আবার কিনা লিখেছেন, কি লেখার পর কিনা লেখার দরকার নাই, এটা আমাদের বাংলা ভাষার ত্রুটি। এবং রাজনৈতিক সাম্প্রদায়িকতার কোনো শব্দ হতে পারে কি? এটাও ভালো প্রশ্ন। হচ্ছে মানুষের নানা রকমের গায়ের চেহারা হয়, এটাকে আমরা বলি বৈচিত্র্য, কিন্তু সকলের রক্তে রক্ত প্রবাহমান থাকবে। একজন রক্তহীন হয়ে গেলে আমরা বলবো এটা বৈষম্য। আপনার গায়ের রং নিয়ে আমি মামলা করব না, কিন্তু আপনার গায়ে যদি অ্যানিমিয়া দেখা দেয়, আপনার যদি অ্যানোরেক্সিয়া দেখা দেয়, আপনি খেতে না পারেন, আপনার অ্যানিমিয়া হবে, আপনাকে চিকিৎসা করতে হবে। আমি বলছি ধর্মের পার্থক্যটা হলো এরকম গায়ের চামড়ার পার্থক্যের মতো, এটা মানুষের বিশ্বাসের পার্থক্য। এর পিছনে ইতিহাস আছে, এর পিছনে আদর্শিক প্রশ্ন আছে, সেটা নিয়ে যদি মামলা করতে চান আপনি করতে পারেন। কিন্তু রাষ্ট্র সেই ক্ষেত্রে যে ভূমিকা পালন করবে সেটা বিচারকের ভূমিকা, রাষ্ট্র পক্ষপাত করবে না। মানে শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রের হাতে থান, ইউরোপে একটা তর্ক চলেছিল 14 শতাব্দীর আগে থেকেই, সেটা হচ্ছে শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? ধর্ম প্রতিষ্ঠানগুলো, চার্চগুলো বলছে কি শিক্ষা প্রতিষ্ঠান হবে সম্পূর্ণ চার্চের নিয়ন্ত্রণাধীন। আর নতুন যে রাষ্ট্রগুলি গঠে উঠেছে, প্রথমে ইটালিতে, পরে ফ্রান্সে, অন্যান্য দেশে, সেখানে বহু লড়াই করে তারা বলেছে শিক্ষাদানের ভার রাষ্ট্রের হাতে দিতে হবে। এখন তারা কীভাবে আপোষ করেছে? কিছু প্রতিষ্ঠান এখনও গির্জার হাতে রয়েছে, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান রাষ্ট্রের হাতে এসেছে। যেগুলি রাষ্ট্রের হাতে, এগুলিকে ফ্রেঞ্চ ভাষায় বলে লাইক। লাইক মানে হচ্ছে ইংরেজিতে খারাপ অনুবাদ করা হয় সেকুলার।
এগুলো হচ্ছে ইহজাগতিক দুনিয়াবি শিক্ষা। আমি সবসময় মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলি, যদিও আমি মৌলবী নই, কিন্তু আমিও মাঝে মাঝে প্রার্থনা করি তো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়াফিল আখিরাতে হাসনা। এই মোনাজাতের অর্থ কী? হে প্রভু, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসনা, তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, ওয়াফিল আখিরাতে হাসনা, এবং আখিরাতকেও করে দাও। আপনারা যারা আখিরাতে বিশ্বাস করেন না তারা আপাতত প্রথম অংশটা শুনেন। দুনিয়া তো বিশ্বাস করেন, তাই না? বলছে কি, আল্লাহর কাছে বলা হচ্ছে আমাদের দুনিয়াকে তুমি সুন্দর করে দাও, সিকোয়েন্সটা লক্ষ্য করেন। তারপরে বলছে আমাদের আখিরাতকে সুন্দর করে দাও। এমনকি একটা হাদিস আছে বিখ্যাত, এখানে আমাদের মৌলানা ইফতেখারুল আলম মাসুদ সামনে আছেন, ভুল বললে আমাকে শুদ্ধ করে দিবেন। বলে একটা হাদিস আছে, এটা সহি কিনা আমি জানি না, হাদিসটা আমি স্কুলে পড়েছিলাম, আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। বলা হচ্ছে তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বিরোধ করা তো দরকার নাই। আমি যে জায়গায় কথা বলছি, রাষ্ট্র হচ্ছে দুনিয়াবি প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে দুনিয়াতে যদি আপনি নীতিধর্ম প্রতিষ্ঠা করতে চান, যেটার অপর নাম হচ্ছে দিন। আমরা দিন ও দুনিয়া বলি, দুইটা পরস্পর বিরোধী নয়। দুনিয়াও তো একটা দিন, এটাও তো একটা নীতিধর্ম। সুতরাং শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্র নিরপেক্ষতা বজায় রাখার মানে হলো সকল সম্প্রদায়কে সুযোগ দেবে, সম্প্রদায়গত কারণে কারোর মধ্যে বৈষম্য হবে না। এবং ইউরোপে এই নীতিটাই প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রমাণ 1787 সনে, 1787 সনে, আজ থেকে 225 বছরের মতো আগে, 230-35 বছর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাকে এখন পৃথিবীর মুরব্বী দেশ বলা হচ্ছে, তাদের সংবিধান গৃহীত হয়। সেই সংবিধানের প্রথম অনুচ্ছেদের প্রথম ধারা হচ্ছে এইটাই, যে দি স্টেট, মানে তাদের স্টেটের জায়গায় লিখেছে, কংগ্রেস শ্যাল এস্টাবলিশ নো রিলিজিয়ন অ্যান্ড শ্যাল এনশিওর দ্য ফ্রিডম অফ অল রিলিজিয়ন। তো আমি যদি এটা মনে করি, তাহলে আমাদের এই প্রশ্নটা করার কোনো প্রয়োজন হবে না যে ভিন্ন ভিন্ন ধর্মের আদর্শিক জায়গা হতে আমাদের অসাম্প্রদায়িক হওয়া সম্ভব কিনা। রাষ্ট্র জিনিসটাই হচ্ছে সাম্প্রদায়িকতাকে অতিক্রম করে একটা বিচার ব্যবস্থা করা। আমাদের উদাহরণ দিই, জাতিসংঘ যে আছে, জাতিসংঘ কী ধরনের প্রতিষ্ঠান? জাতিসংঘে 5টি দেশের ভেটো পাওয়ার আছে, তারা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য। আর 10টি দেশকে নির্বাচিত করা হয়, তাহলে 15টি সদস্য হয়। ওই নির্বাচনে কয়েক বছর পর বদলে যায় এটা সদস্যপদ। ভারত সেই সদস্যপদ নেওয়ার চেষ্টা করছে, এখনো পারে নাই। তাহলে আর বাকিরা কি? সাধারণ পরিষদ, তার মধ্যে তাতে নানা রকমের কাউন্সিল আছে, ইউনেস্কো আছে, ইউএনডিপি আছে, নানা প্রোগ্রাম আছে। কিন্তু সেইখানে নীতি নির্ধারণ কিভাবে হয়? কোথাও কোথাও সংখ্যাগরিষ্ঠের ভোটে হয়, কোথাও কোথাও ভেটো অধিকারীদের মতামত পেলেই মাত্র সেইটা কার্যকর হয়। তারা একজনে আপত্তি করলেও এটা বাতিল হয়ে যাবে। এই সিস্টেমটা ভালো মন্দের কথা আমি বলছি না। জাতিসংঘের ক্ষেত্রে কি মুসলমানরা বলবে কি আমাদের মুসলমানি আইন চলবে এখানে? আপনি মুসলমান, তিনি খ্রিস্টান, তিনি বৌদ্ধ, তিনি হিন্দু, কিন্তু জাতিসংঘের সবাইকে বলতে হয় কতগুলি খেলার নিয়মের মতো। হিন্দু ক্রিকেট আর মুসলিম ক্রিকেট বলে কি আলাদা কিছু আছে? খেলোয়াড়ের সংখ্যা সমান হতে হবে না উভয় পক্ষে? ফুটবলের সংখ্যা হতে হবে না? আমি মনে করি রাষ্ট্রকে অনেকটা খেলা হিসেবে দেখেন, তাহলে এই প্রশ্নের উত্তর হবে। আচ্ছা, এখন অনেক প্রশ্ন আছে যার উত্তর দিতে আমি হয়তো সম্পূর্ণ সম্ভব হবে না। একটা লাল কালিতে লিখছে, কোনো একটি সংস্থা কিংবা প্রতিষ্ঠান যদি অন্যায়, নৈতিকতাবিহীন, মূল্যবোধহীন কাজকর্মে জড়িত থাকে, তাহলেও কি তাদের অধিকার আদায়ের ব্যাপারে আপনি কথা বলবেন? ফিলিস্তিন ও ইসরায়েল নিয়ে কিছু বলবেন দয়া করে। এটা আমাদের আজকের বিষয়ের সাথে সম্পর্কিত নয়, তবে আমাদের আজকের বিষয়ের সাথে একটু সম্পর্ক আছে সামান্য। যে সমস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো অন্যায় বা অপরাধের সাথে জড়িত, মনে রাখবেন, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে তাদের ধরে বিচার করে শাস্তি দিন, বিনা বিচারে নয়। সে যে অভিযোগ উত্থাপিত হওয়া মাত্রই কাউকে আমি বলবো না যে তিনি অপরাধী। অপরাধটা প্রমাণ সাপেক্ষে আমরা অপরাধী বলি। বিনা অপরাধের পরোয়ানা জারি করা যায় না, বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। সেই নীতি আমাদের পালন করতে হবে। আইনের শাসনের মানে হচ্ছে তাই। দ্বিতীয় কথা, যদি আপনার শক্তি না থাকে, ফিলিস্তিন এবং ইসরায়েলের কথা উনি বলেছেন, যেখানে আমিও এখানেও নবীজির হাদিস অনুসরণ করার, আদর্শ সুন্নত অনুসরণ করার কথা বলবো। যদি পারেন তাকে শক্ত হাতে দমন করেন, যদি না পারেন কি করবেন? তাকে কথা দিয়ে এই যে সদা লাভ করেন। আর যদি তাও না পারেন, মনে মনে তাকে ঘৃণা করেন। আমি হয়তো সব কিছু ঠিকভাবে বলতে পারলাম না, কিন্তু সার কথা হচ্ছে এই। তো সেই দিক থেকে বলি, ফিলিস্তিনি ইসরায়েল সম্পর্কে যদি বাংলাদেশে ফিলিস্তিনির এবং ইসরায়েলের জন্য, ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জন্য অস্ত্রপাতের অভাব আছে, কিন্তু লাভটা কি? আপনি ফিলিস্তিনের নামে কি ইসরায়েলি দূতাবাসকে আক্রমণ করতেছেন? আপনার যদি ক্ষমতা থাকে লেবাননের মতো, আপনি যুদ্ধে জড়িত হবেন।
আপনি ইরান দূতাবাসে গিয়া আপনি জিন্দাবাদ দেবেন, আগে বাংলাদেশে আমি লোক বিপদটা কোথায় জানেন? রুশ দূতাবাসে গিয়ে আমরা জিন্দাবাদ দিতাম, চীন দূতাবাসে গিয়ে দূতাবাস দিয়েছি, এবং এখন মার্কিন দূতাবাস আর ভারতীয় দূতাবাসে আমরা গিয়ে পান ভোজন করতাম। কাজে এখন ইরান দূতাবাসে গিয়ে যদি আপনি ইসরায়েলের বিরুদ্ধে দুটো কথা বলে আসেন, তাতে কিছু প্রমাণিত হয় না। আপনি নিজের কার্যকর্মে প্রমাণ করেন, নিজের দেশে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, এটাই হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। আপনাকে জানতে হবে কোথায় প্রতিবাদ করতে হবে। ইসরায়েলপন্থী যে শাসকেরা এখানে আছে, আপনি তাদেরকে পরাজিত করেন। আমরা কিছুটা করেছি। এই যে মানুষ মুখে একটা মনে একটা, আমাদের বিগত সরকার মুখে তো বলতে ফিলিস্তিনের প্রতি আমাদের সহানুভূতি আছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও বলেছেন ফিলিস্তিনের প্রতি আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের নীতি পরিবর্তিত করিনি কাজে, কিন্তু ফিলিস্তিনের বিরুদ্ধে সবচেয়ে বড় সহায়ক শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তা আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারিতে কোথাও একটু আলসেমি প্রদর্শন করিনি। তো এই সমস্ত বলতে আমার মনে হয় আপনাদের অনেক জিনিস আছে। আর হচ্ছে আমাদের অপরাজনীতির বাইনারি পদ্ধতি থেকে বের হওয়ার কার্যকরী উপায় কি? রাজনৈতিক দল নাকি জনগণ? দল হোক বা জনগণ, কার্যকরী উপায় কি? এইটাও কঠিন প্রশ্ন। কথা হচ্ছে কার্যকরী উপায় কি আমি জানি না, বাংলা ভাষায় দীর্ঘইকেটা না দিলেও চলবে। কার্যকর উপায় কি, ইফেক্টিভ মিডিয়াম কি? আমি বলছি কি বাইনারি, এটা লক্ষ্য করেন বুর্জোয়া রাজনৈতিক দলের লক্ষণ। না হলে ইংল্যান্ডে টরি এবং লিবারাল দল, আমেরিকায় রিপাবলিকান ডেমোক্রেট দল, এই পদ্ধতি গড়ে উঠতো না সারা। এমন ভারতীয় কংগ্রেস আর বিজেপি, কিন্তু ভারত যেহেতু বহুজাতিক দেশ, সেখানে বহু আঞ্চলিক দল আছে। বাংলাদেশ যেহেতু এককেন্দ্রিক দেশ বলে গৌরব করে, বাংলাদেশে যে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক, এটা 1 নম্বর লেখা আছে আমাদের এখনকার স্থগিত অথবা অজ্ঞান সংবিধানে। তো সেই সংবিধানে বলছে এটা ইউনিটারি। এর কারণে আপনার এখানে দল দুটো হতে চলেছে। এখানে আঞ্চলিক দল বোধ হয় একমাত্র যেই রাজনৈতিক দলের অফিসে গতকালকে আগুন লেগেছে, তারাই বোধ একটু আঞ্চলিক দল ছিল। আঞ্চলিক দল আরও থাকতে পারে, কিন্তু আঞ্চলিক দল দিয়ে সমাধান হচ্ছে না, এটা দিল্লি নয়। হ্যাঁ, জনগণ এবং এই বাইনারি, জনগণের মধ্যে থেকে নতুন দলের উদ্ভব হতে পারে। ইতিহাসে এইরকম বহু ঘটনা আছে, কিন্তু এখনও সেই লক্ষণগুলো স্পষ্ট হয়নি। যে সমস্ত দল কেউ ক্ষমতায় যাওয়ার পর যে দল গঠন করে, সেই দলের গর্বে চিহ্ন থেকে যায়, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে উদ্ভূত দল। এই অপবাদ, এই স্টিগমা দূর করা তার পক্ষে সম্ভব হয় না। একইভাবে ক্ষমতায় যাওয়ার পর যদি আমি কোনো দল গঠন করি, ক্যান্টনমেন্টে না করি, সেইটার মধ্যে সেই স্টিগমা বহন করবে। তাহলে জনগণের মধ্যে থেকে দল গঠিত হবে কীভাবে? আল্লাহ মালুম। আচ্ছা, আরেকটা প্রশ্নটি রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধী মনোভাব বিষয়ে যে কথাটি চালু রয়েছে, সেই প্রসঙ্গে আপনার বিভিন্ন আলোচনায় উঠে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রভাবশালী হিন্দুদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা, যেখানে রেফারেন্স হিসেবে এসেছে সৈয়দ আবুল মকসুদের বইয়ের কথা, যেখানে আবুল মকসুদের কথাতে ইতিহাস নির্ভর কিছু বিশ্লেষণী অনুমানকে ঘিরে রবীন্দ্র বিরোধিতাটা প্রসঙ্গটির আভাস পাওয়া যায়। এই বিষয়ে পরিষ্কার ধারণা কিংবা এই বিষয়ে বইপত্রের সন্ধান চাই। বলাই বাহুল্য বিষয়টির মীমাংসা জরুরি। লিখেন শিক্ষক, হোলি ল্যান্ড কলেজ। আপনাদের নাম বলার দরকার নেই, আমি কাউকে আইডেন্টিফাই করতে চাই না। এর মধ্যে প্রশ্ন হচ্ছে, মূল রেফারেন্স হচ্ছে সৈয়দ আবুল মকসুদের বই নয়, এটা হচ্ছে রমেশচন্দ্র মজুমদারের বই। রমেশচন্দ্র মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ ভাইস চ্যান্সেলর। দুজন ইংরেজ ভাইস চ্যান্সেলর পর প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর হন স্যার এফ রহমান, আহমেদ ফজলুর রহমান। পরের ভাইস চ্যান্সেলর হন রমেশচন্দ্র মজুমদার, যার বাড়ি ছিল ফরিদপুর। আমি ভুলে একবার দিনাজপুর বলে ফেলেছিলাম, দিনাজপুর নয়, ফরিদপুরই। সেই ভদ্রলোক, তার নামে একটা হলও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আলোচনার লেখক। ইনি তার বৃদ্ধ বয়সে প্রথম 1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান হিসাবে যোগ দেন, পূর্ণ অধ্যাপক হিসাবে। তারপরে তিনি পর্যায়ক্রমে ডিন হন। তিনি হরপ্রসাদ শাস্ত্রীর মতো লোককে পরাজিত করে ডিন হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, এবং তিনি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিডার ছিলেন ইতিহাস বিভাগে, সেখান থেকে এখানে আসেন, এবং তিনি প্রেমচাঁদ, রায়চাঁদ, স্কলার সহ যত কীর্তি আছে সবের অধিকারী ছিলেন। তিনি বৃদ্ধ বয়সে, বলে অনেকটা লয়াররা বুঝবেন, আমার আইনজ্ঞ বন্ধু যারা আছেন, ডাইং ডিক্লারেশন বলে। বুড়া মানুষের যখন মরার সময় স্বীকৃতি দেয় যে আসামির বিরুদ্ধে, মানে মৃত্যুপথযাত্রী আহত ব্যক্তি যে সাক্ষ্য দেয়, সেটার একটা বেশি মূল্য থাকে। পুলিশের টর্চারের নিতে যে স্বীকারোক্তি দেন, তার কোনো সাক্ষ্যগত মূল্য নাই। এমনকি তাকে পিটাই 144 যারা যে স্বীকৃতি দেয়, সেটার মূল্য সামান্য মনে করি আমি। কিন্তু এইটা উনি দিয়েছিলেন স্বাধীনভাবে। সেই মতে উনি বলেছিলেন, দুখানা প্রবন্ধ উনি লিখেছিলেন।
একটা হচ্ছে ঢাকার কথা, খুব সব 1974 সনে আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটা বই বেরিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এর 4 বছর পরে 1978 সনে তিনি তার পূর্ণাঙ্গ স্মৃতিকথা প্রকাশ করেন আরেকটা বইয়ের নামে। এটা হলো জীবনের স্মৃতি দ্বীপে, মণিদ্বীপের মতো স্মৃতি দ্বীপে, মানে আলোক শিখায়। স্মৃতির আলোকে তিনি যেগুলি বলেছেন মুখে মুখে ডিকটেট করেছিলেন, এটা তার জীবনকালেই বেরিয়েছিল কলকাতা থেকে 1978-এ। এই দুটো বই ঢাকা এখন পুনর্মুদ্রিত হয়েছে, যারা রেফারেন্স চান। এই দুটো বইতে তিনি পরিষ্কার বলেছেন ঢাকার অভিজাত হিন্দু সমাজে একজন লোকও পাওয়া যায়নি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেননি। তিনি বলছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর, বিখ্যাত আইনজীবী রাসবিহারী ঘোষ, তিনি যে নাম দিয়েছেন সেই তালিকা বললে আজকে আমাদের 9টা বেজে যাবে। 250 পৃষ্ঠার বই, তাতে বলছেন এরা সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা 1921 সনের আগে করেছেন, শুধু তাই নয় 1947 সন পর্যন্ত বিরোধিতা করেছেন। এর ব্যাখ্যা কি? এটা সামাজিক সমস্যা। তারা বলছেন পূর্ব বাংলায় একটা বিশ্ববিদ্যালয় হওয়া অন্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় বলেছিলেন আমি যে বাংলার সমস্ত কলেজের অ্যাফিলিয়েটিং অথরিটি, এটা তো ভেঙে যাবে। তখন ইংরেজকে বলেছিলেন, ইংরেজ শাসকদের বলেছিলেন আমাদের দেশের যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। কলকাতার সাথে একই সাথে করা হয়েছিল মাদ্রাজ এবং আপনার বোম্বে বিশ্ববিদ্যালয়। এরপর 1882 সনে লাহোর বিশ্ববিদ্যালয় হয়, কিন্তু 1921 সনের আগে বারাণসীতে হিন্দু বিশ্ববিদ্যালয়ও হয়। এই সমস্ত কথা আপনারা সকলেই জানেন। বলছি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছি, এটাতে বড়লাট খুব বেশি ক্ষুব্ধ হয়ে তিনি একদিন আমাকে ডেকেছেন। কাকে বলেছেন? রমেশচন্দ্রকে উনি বলছেন, তার জুনিয়র শিক্ষককে। রমেশচন্দ্র হুবহু সেই কথা তার বইতে প্রকাশ করেছেন, তাতে দেখা যাবে এই সমস্ত তথ্য ওনার বই থেকে নেওয়া। সৈয়দ মকসুদ দুর্ভাগ্যবশত যেগুলো লিখেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে 3টা বই লিখেছেন। স্যার ফিলিপ হার্টগের জীবনী লিখেছেন, সলিমুল্লাহ মুসলিম হলের বই লিখেছেন, এবং নবাব স্যার সলিমুল্লাহ এবং তৎকালীন ঢাকার রাজনীতি সেই বই লিখেছেন। তা লিখেও তিনি তৃপ্ত হননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলে একটা বই লিখেছেন, 4খানা বই লিখেছেন। তারপরে ইতিহাস বিভাগের অধ্যাপক M.A. রহিম, মোহাম্মদ আব্দুর রহিম হিস্ট্রি অফ ঢাকা ইউনিভার্সিটি বলে বই লিখেছেন। আরও বই বহু বেরিয়েছে, আমি সবগুলো রেফারেন্স দিচ্ছি না। সবগুলিতে দেখা যায় এটা অকাট্য সত্য যে ঢাকার অভিজাত হিন্দু সমাজ, প্রায় 250 জন হিন্দু শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। হিন্দু অভিজাত শিক্ষকও আছে, আইনজীবীও আছে ও আছেন। এবং মজার ব্যাপার হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হয়েছেন যেমন রমেশচন্দ্র মজুমদার, তাদের কাছে এসে তারা ওকালতি করছেন আপনারা এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন কেন, এটা ছেড়ে দেন। তখন রমেশচন্দ্র মজুমদার, আমি তাদের জিজ্ঞাসা করলাম ইংরেজদের জন্য এই বড় বড় বাংলোগুলো তৈরি হয়েছিল যেগুলোতে এখন মন্ত্রীরা থাকে, আমরা এখানে থাকছি আপনারা ঈর্ষা করছেন কেন? আমরা যদি নাও থাকি এগুলো আপনাদের দেবে, ইংরেজ অফিসার এসে ভরাবে। এই সমস্ত কথা ওই বইতে আছে, আপনার ওই বই পড়েন, উপন্যাসের মতো পড়া যায়। তো এখন কি বলবো, এখন এই বিষয়টা মীমাংসা হওয়ার দরকার। ওই 2টা বই পড়লে মীমাংসা হবে আমার বিশ্বাস। তারপরে কিছু প্রশ্ন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তুলেছেন, সৌমিত্র শেখর প্রভৃতি, যিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ওই যুক্তিগুলো দিয়েছেন। এগুলো সব হচ্ছে অপযুক্তি, কুযুক্তি, দুর্জনের ছল। ওরা বলছে কি রবীন্দ্রনাথ বিরোধিতা করেননি, কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন এদের ঘনিষ্ঠতম বন্ধু। এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় এরা ছিলেন রবীন্দ্রনাথের বন্ধু এবং গুরু। রবীন্দ্রনাথ কোথাও কে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? রবীন্দ্রনাথ বিবৃতি দেন নাই, হেন একটা চিরকুটুব আপনি পাবেন না। তার যে রচনাবলী এবং পত্রাবলী বেরিয়েছে 50 বন্ডের বেশি, আপনি কোথাও ভুলক্রম দেখেন তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ঢাকার এবং কলকাতার হিন্দু সমাজ যে এত বিরোধিতা করছেন সেটা খণ্ডন করে কোনো বিবৃতি দিয়েছেন কিনা আমি কোনো প্রমাণ পাইনি। তবে এটা ঠিক যে রবীন্দ্রনাথ নিজের বিরোধিতা করে কিছু লেখেননি। তবে বলি, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় সম্পর্কে রবীন্দ্রনাথ দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। আর 1921 সনে রবীন্দ্রনাথ নিজেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। তাতে কিছু প্রমাণিত হয় না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন। 5-6 বছর পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে এসেছেন। রবীন্দ্রনাথের সাথে আমি কোথাও ভুলেও নিজের কোনো ছায়া তুলনা করি না। তবু বলছি, যেমন আমার বয়স এখন 67 বছর, আমি এই প্রথম দিনাজপুর আসলাম। তার মানে কি এই যে আমি দিনাজপুরের বিরোধিতা করি? মানে এত বছর আসি নাই কেন? রবীন্দ্রনাথ যে দেরি করে এসেছেন তাতে আমি বিরোধিতা করছেন বলছি না, কিন্তু এটা প্রমাণ করে তিনি মেনে নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় যখন একটা হয়েছে তা যাই না, কিন্তু এটাকে তিনি যে সানন্দে অভিজ্ঞতা, যোগ্যতাটা কি, পূর্ব বাংলায় কৃষি কলেজ খুলেই হবে। তখন এখন যেটা শেরে বাংলা কৃষি মহাবিদ্যালয়, ওই কৃষি কলেজ ছিল ফার্ম গেটের কাছে, ওটা তো ছিল ফার্ম, ওই জন্য ফার্মের গেট, এবং ওইখানে কৃষি কলেজ করেছিল। কথাটা ছিল এই
যে কারণে আমাদের দেশে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী থেকে বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগ করা হয়েছে, যে কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয় 5 বছর পর্যন্ত, ঠিক একই কারণে বলা হচ্ছে পূর্ব বাংলা বিশ্ববিদ্যালয় হওয়ার দরকার নেই। স্যার আশুতোষের যুক্তি ছিল তাহলে আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কমে যাবে, এটা খুব সুন্দর যুক্তি। তখন ইংরেজ সরকার তাকে গ্যারান্টি দেয় ঢাকা শহরের 10 মাইল ব্যাসার্ধের ভিতরে যে কলেজগুলি আছে সেগুলি ছাড়া অন্য কোনো কলেজের উপর আপনার কর্তৃত্ব ক্ষুণ্ণ হবে না। সেই জন্য তিনি চট্টগ্রাম কলেজেরও কর্তৃত্ব অক্ষুণ্ণ রেখেছিলেন 1947 সন পর্যন্ত। আমি যদি তথ্য জেনে যদি কেউ আমার সাথে বলেন, এই যে হলিল্যান্ড কলেজের শিক্ষক ভাই, আমি বলছি তথ্য জেনে যদি আপনি এটা খণ্ডন করে প্রবন্ধ লেখেন আমি খুশি হব। রবীন্দ্রনাথের বিরুদ্ধে কোনো মামলা আমার নেই, তবে দেশের শ্রেষ্ঠ কবি হিসাবে, নোবেল পুরস্কারপ্রাপ্ত কবি হিসাবে এটা তার বিরোধিতা করা উচিত ছিল। কার বিরোধীদের বিরোধিতা করা উচিত ছিল, সেটা তিনি করেননি, এটা আপনি বলতে পারেন। এবং 1912 সনে যখন এই সিদ্ধান্ত হয়, আমি এখন শেষ করি কথাটা, শেষ যুক্তি। 1912 সনে যখন ইংরেজ সরকার ঘোষণা করে সান্ত্বনা পুরস্কার স্বরূপ বলে যে পূর্ব বাংলায় আমরা পূর্ববঙ্গ আসাম বলে একটা প্রদেশ তৈরি করেছিলাম, সীমান্ত রেখা দেখলে দেখবেন খুলনাকে ওই দিকে ছিল, 24 পরগনার সাথে দেওয়া হয়েছিল, কিন্তু মোটামুটি আসাম এবং পূর্ববঙ্গ নিয়ে রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশ, চট্টগ্রাম এবং ঢাকা এই 3 বিভাগ, এবং আসাম নিয়ে পূর্ববঙ্গ আসাম প্রদেশ হয় 1905 সনে। এটা ইংরেজরা তাদের প্রশাসনিক সুবিধা এবং তাদের রাজনৈতিক অভিসন্ধি হিসাবে করেছেন। যারা প্রশাসনিক সুবিধার কথা বলেন তারা রাজনৈতিক অভিসন্ধির কথা বলেন না, আর যারা রাজনৈতিক অভিসন্ধির কথা বলেন তারা প্রশাসনিক সুবিধার কথা বলেন না। ইংরেজরা এক ঢিলে 2 পাখি মেরেছিলেন। আচ্ছা মারলেন, কিন্তু তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি কংগ্রেসের একসময় সভাপতি ছিলেন, তার আত্মজীবনীর নাম এ নেশন ইন দ্য মেকিং। ইন্ডিয়া তখনও নেশন হয়নি, দুর্ভাগ্যবশত এখনও হয়নি। আপনি ইতিহাসের সত্যের বিরুদ্ধে গিয়ে যতই ঘোষণা করেন না কেন, ঘোষণা বলে কোনো দেশকে দেশ করা যায় না। শুধু মানুষের অন্তরে স্পন্দন এবং দোলা তুলেই দেশকে দেশ করা যায়। ইন্ডিয়াকে বলা হচ্ছে, স্যার ভদ্রলোকের নাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি, 1925 সনে তিনি মারা গেছেন। তিনি মহাত্মা গান্ধীর আগে কংগ্রেসের বড় নেতা ছিলেন। তিনি বলছেন যে উই শ্যাল আনসেটল দিস সেটল ফ্যাক্ট। সেটল ফ্যাক্ট ইংরেজ সরকার বলেছিল দি পার্টিশন অফ বেঙ্গল, ওইটা ছিল পার্টিশন, রিয়েল পার্টিশন, যে আই পার্টিশন বেঙ্গল ইনটু 2 পার্টস, বিহার, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল উইল বি 1 প্রভিন্স। তার মধ্যে এখনকার ছত্তিশগড়, ঝাড়খণ্ড এটাও আছে। এই তৎকালীন বিহার, তৎকালীন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ মোটামুটি মোটা দাগে এইটা একটা প্রদেশ হবে, আর পূর্ববঙ্গায় ঢাকা আবার রাজধানী হবে। তখন পূর্ববঙ্গের লোকের দৃষ্টিকোণ থেকে যদি ক্ষণিকের জন্য আপনি তাকান, তাহলে রাজধানী আবার ঢাকায় ফিরে এসেছে, যেটা মুঘল আমলের রাজধানী ছিল, যেটা মুর্শিদকুলি খান নিয়ে গিয়ে ইংরেজরা কলকাতা নিয়েছে, সেটা ফিরে এসছে। কিন্তু সেই সেটল ফ্যাক্টকে আনসেটল করার ঘোষণা করেছিলেন যারা, রবীন্দ্রনাথকে তাদের সাথে ছিলেন না, ছিলেন তোই। এবং সেটা থেকে রবীন্দ্রনাথ পরে অনুশোচনা করে একটু পশ্চাৎপদ হয়েছিলেন, যে জন্য তিনি ঘরে বাইরে উপন্যাসে এগুলোর কিছুটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। কাজে রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধা অক্ষুণ্ণ থাকবে, রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত থাকবে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু ইতিহাস বলে যে তিনিও বাংলার পার্টিশনটা মেনে নেননি। কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর 7 বছর পরে যখন বাংলার আবার নতুন সিদ্ধান্তের প্রয়োজন হলো, তখন রবীন্দ্রনাথের অনুসারীরা ব্যতিক্রমহীনভাবে বাংলাকে ভাগ করার পক্ষে আন্দোলন করেছেন এবং ভোট দিয়েছেন। আপনি এই তথ্যগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন, কিন্তু এই তথ্যগুলির কোনটা ভুল এটা দেখিয়ে দেওয়া আপনার উচিত। 1946 সনে যে ভোট হয়েছে বাংলাদেশে, 47 সনের গোড়ায় জুন মাসের দিকে, বাংলা ভাগ হবে কি হবে না, আগে পাঞ্জাব ভাগ হয়েছে মার্চ মাসে, জুন মাসের ভোটাভুটিতে, জুনের 20 তারিখে ভোটাভুটি হয়েছে বাংলার রেজেন্সিতে, সেখানে পশ্চিমবঙ্গের মেজরিটি সদস্য ভোট দিয়েছেন প্রেটেশনের পক্ষে, সেই জন্য দেশ ভাগ হয়েছে। অর্থাৎ গোটা জিনিসের মধ্যে একটা ম্যাডনেসের মধ্যে একটা মেথড আপনি দেখবেন, এই পাগলামের মধ্যে একটা যুক্তি শৃঙ্খলা আছে। এই জন্য স্যার রাসবিহারী ঘোষ, দেখেন তৎকালীন কলকাতার শ্রেষ্ঠ আইনজীবী, অথবা আনন্দচন্দ্র রায় ঢাকার শ্রেষ্ঠ আইনজীবী, এরা সকলেই আশ্চর্য ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন। তাদের যুক্তি কি ছিল? ওই ন্যাথান কমিটি, স্যাডলার কমিশন ইত্যাদির মধ্যে তাদের যুক্তি ছিল যে ঢাকায় বড় জোর একটা কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতেই পারে না। স্যার আশুতোষ ছিলেন কাজের লোক, তিনি সমস্ত গোপন কথা রমেশচন্দ্রকে বলেছেন। রমেশচন্দ্র সেটা 1974-এর আগে প্রকাশ করেননি। তার ওই যে 2টো লেখার উদাহরণ দিলাম, আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ঢাকার কথা এবং তার বইয়ের নাম জীবনের স্মৃতিদ্বীপে, পড়ে দেখেন 3টা চ্যাপ্টার।
দেখবেন সেখানে তিনি তার ডিন হিসাবে তার যে অভিজ্ঞতা, ইতিহাসের বিভাগের প্রধান হিসাবে যে অভিজ্ঞতা, সব অকপটে লিখেছেন। এখন রমেশচন্দ্র মঞ্জুমন্দাকে কেউ যদি মুসলিম সাম্প্রদায়িক বলে থাকেন, বলতেই পারেন, আমি আর কি বলবো। এখানে প্রশ্ন দেখে দিনাজপুরে আমি অভিভূত, সব দিনাজপুরের প্রশ্নে আমাকে ডুবে যেতে হবে, বুঝতে পারছি এটা। দিনাজপুরে অনেক বেকার যুবক কর্মসংস্থানের অভাবে রয়েছে এবং সেটার কারণ একমাত্র সঠিক শিক্ষা, যে শিক্ষাটা আমরা এতদিন নিতে পারিনি। কী ব্যবস্থা নিলে এই বেকারত্ব দূর হবে বলে আপনি মনে করেন? আচ্ছা, শিক্ষার দ্বিবিধ উদ্দেশ্যের কথা আমি বলেছি। একটা হচ্ছে বেকারত্ব দূর করা, আর একটা হচ্ছে কোনো চাকরির জন্য নয়, শুধু পৃথিবীকে জানার জন্যে, নিজেকে উপলব্ধি করার জন্যে, তথাকথিত মানুষের মতো মানুষ হওয়ার জন্যে, অন্তত গরু না হওয়ার জন্যে, ছাগল না হওয়ার জন্যে পড়াশোনা করা। আজকে পথ দিয়ে আসছিল, আমাদের ড্রাইভার কিন্তু খুব বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিল। সামনে দেখি একটা ছোট ছোট পাখি, বুলবুলির মতো পাখি, চড়ুই পাখি, তারা বাসের সাথে পাল্লা দিয়ে সে উড়ে যায়। রাস্তা সে বসে আছে, কয়েকটা পাগল লোক বসে আছে, দেখি তারা সরে না। আর ছাগল দেখেন অদ্ভুত প্রাণী, সে বাসের দিকে এগিয়ে আসে। বাস যে তাকে পিষে ফেলবে তাতে তার কোনো ভয় নেই। তো এই জন্য আমরা বলছিলাম, আমাদের মাহবুব সিদ্দিক সাহেব বলছিলেন, আমরা আমাদের মা বাবারা আমাদের গালিতে ছোটো বয়সে বলতো, গরু বলতো, ছাগল বলতো। তা আমরা যেন গরু এবং ছাগল না বলে, সেই জন্য একটা লেখাপড়া আছে। কিন্তু বেকারত্ব নিরসনের জন্য বর্তমানে যে কর্মসূচিগুলি বিশ্ব ব্যাংক, IMF এবং আমাদের সরকার বাহাদুররা দিয়েছেন, সেগুলি কেন কাজ করে নাই, এটা যদি চিন্তা করেন তাহলে উত্তর আপনি পাবেন। আপনার ট্রেনিং যথাযথ হয় নাই বলে চাকরি পাচ্ছে না, কথাটা আংশিক সত্য। আপনার বেকারত্বের আসল কারণ আমাদের অর্থনীতিতে একটা দীর্ঘস্থায়ী অচলাবস্থা চলছে, যেটার নাম আন্ডার ডেভেলপমেন্ট। এখন আন্ডার ডেভেলপমেন্ট না বলে একটা ডেভেলপিং বলেছি, মিডল ইনকাম বলেছি, কিন্তু যে একটা বিষয়ে আমরা সফল হয়েছি, সেটা হচ্ছে কি, আমাদের ছেলেমেয়েরা জন্মায় শুধু একটা মুখ নিয়ে নয়, দুটো হাত নিয়েও। কিন্তু তাদের যদি আমি দুটো হাতে করার মতো কাজ দিতে না পারি, তখন মনে হয় সে আমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, আমি তার খাদ্যের ব্যবস্থা করব কিভাবে। এটা যদি আমি বুঝতে পারি, তাহলে হয়তো আমার বেকার সমস্যার একটা সমাধান হতো। আমাকে কর্ম তৈরি করতে হবে, এই দায়িত্ব সমাজের পক্ষে নেতৃত্ব দিতে হবে রাষ্ট্রকে। কিভাবে? যে শিল্প লাভজনক সেটাতে কেউ বিনিয়োগ করবে না। আচ্ছা, এই জন্য যে সমস্ত প্রশ্ন আপনারা এখানে দিয়েছেন, সবগুলির উত্তর আমি দিতে পারবো না, আমি সংক্ষিপ্ত করছি। প্রথম কথা হচ্ছে, বেকারত্ব সৃষ্টির মূল কারণ যদি আপনি অ্যাড্রেস না করেন, বেকারত্ব সৃষ্টির সমস্ত কারণ এখন আপনি দেখে যেতে চাইলে দেখে নেন। বেকারত্ব সৃষ্টির মূল কারণ যদি বুঝতে না পারেন, আপনি বেকারত্ব দূর করার পথ পাবেন না। আমাদের দেশের যে অবস্থা, আমরা এখনও বিদেশি যে জিনিসকে আমরা সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ বলি, সেটা থেকে আমাদের মুক্তি এখনও ঘটেনি। আর আমাদের দেশে যে নতুন ব্যবস্থা চালু করছে, এটা সাম্যের বিরোধী, একটা গভীর শ্রেণী বৈষম্য সৃষ্টির সরকার। এটা মানুষের কর্মসংস্থান, এটা লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে তাদের উৎপাদনকে বেশি লাভজনক করে তোলা, ব্যবসাকে লাভজনক করে তোলা। এই জন্য তারা শ্রমিকের বেতনকে যথাসম্ভব কম করতে চায়। তাতে একটা সুবিধা, যত বেকার লোক থাকবে আপনি তত কম বেতনে শ্রমিক দিতে পারবেন। এটা হচ্ছে সাধারণ সত্য। কাজে বেকারত্ব দূর করা যদি আমাদের লক্ষ্য হতো, বেকারত্ব আমরা কমিয়ে আনতে পারতাম। কিন্তু তাতে পুঁজিপতিদের মুনাফার হারে একটা ঘাটতি পড়তো। ভয় হচ্ছে কি, মুনাফার হারে ঘাটতি পড়লে তারা টাকাটা বিদেশে নিয়ে যাবেন। এখন তো মুক্তবাজার অর্থনীতি, আপনি তো ক্যাপিটাল বিদেশে নিয়ে যেতে পারবেন। ক্যাপিটালের উপর কোনো নিয়ন্ত্রণ আমাদের নাই। দুটো সরকারি অ্যাকাউন্ট আছে, আপনি বাংলাদেশ ব্যাংকে জানবেন। একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস ট্রেড অ্যাকাউন্ট, আর একটা হলো আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আগে ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকা নিয়ে যাওয়া যেত না 1971-এর আগে। এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্রি করে দেওয়া হয়েছে। এই জন্য লোকে যে কোনো পরিমাণ টাকা বিদেশে নিয়ে যেতে পারছে। এইটার উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করা হয় নাই। অনেকগুলো প্রশ্ন এরকম আছে, এটা বললে আমরা হয়তো কিছুটা পাবো যে দেশে জাতীয় উৎপাদন বৃদ্ধির জন্য যদি আমরা কোনো কর্মসূচি গ্রহণ করি তাহলে ভালো হবে। আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন পেয়েছেন, নাম সায়ন, যার শ্রেণী পঞ্চম, বলে কিভাবে ভালো মানুষ হওয়া যায়। শিশুর জন্য প্রশ্ন হচ্ছে, ভালো মানুষ হওয়ার প্রথম উপায় হচ্ছে আপনার সকালবেলা ঠিক সময়ে ঘুম থেকে ওঠা এবং কিছুক্ষণ রাস্তা খালি হাতে হাঁটা চলা করা, মানুষ কি করছে সেটা দেখা, শেখাই হচ্ছে ভালো মানুষ হওয়ার প্রথম উপায়। অর্থাৎ আপনি যখন শিখতে চাইবেন, কার কাছ থেকে শিখবেন? কৃষক কিভাবে কাজ করে সেটাও তো শিশু শিখতে পারে। আমাদের দেশে এখন কাছে স্কুলে যাওয়ার পর শিশুর মনে এমন একটা মেন্টালিটি দেওয়া হয়। আমাদের গুরু মহাত্মা আহমদ ছফা বলতেন, বড় বড় বিদ্যালয়ে ছেলেমেয়েরা শুধু অহংকারটাই শিক্ষা করে, আসল শিক্ষা তেমন লাভ করে না। আমি অমুক বিদ্যালয়ে পড়ি, আমি ক্যারেক্টার, তাকে গাউন পরিয়ে দেওয়া হয়, একটা ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয়,
এই অহংকারটা বাদ দিতে পারলে মানুষ স্বাভাবিকভাবে ভালো মানুষ। দুইটা ফিলোসফিক্যাল থিওরি আছে যে মানুষ স্বাভাবিকভাবে শয়তান, তাকে পিটিয়ে ভালো মানুষ করতে হয়। আজকে পঞ্চগড়ের সবাই একজন শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেন, আমাদেরকে আইনে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রদের পিটানো যাবে না, তাহলে ছাত্রদের শিক্ষিত করবো কীভাবে? তাহলে আপনাকে যদি পিটাতে না হয় সেভাবে শিক্ষিত করলে আপনার পিটাতে হবে না। শিশুর কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেটা বোঝার ক্ষমতা শিক্ষকের থাকা দরকার। যাও, এর কোনো সঠিকতা নেই। আমি শিশুদের জন্য বলবো অহংকারটা বর্জন করলে ভালো মানুষ হওয়া যায়। মানে দুনিয়ার সব কিছুর কেন্দ্রে আমি সবচেয়ে ভালো, এমনকি আমার ভাইয়ের চেয়েও আমি ভালো, আমাকে পরীক্ষায় প্রথম হতে হবে, এইটা ভালো মানুষ হওয়ার পথ নয়। ভালো হওয়ার পথ হচ্ছে আমাকে যেটা শিখতে দেওয়া হয়েছে সেটা শেখা। আমি বলবো প্রথম পর্যায়ে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিশুর কাজ হচ্ছে মা বাবা এবং পরিবেশকে মান্য করা, শেখা, জানা। বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র, মানে সবার কাছে শিক্ষা দিবার আত্র, এটা হচ্ছে শিশুর মন্ত্র হওয়া উচিত। তারপরে শিশু যখন বড় হতে থাকে তখন তার নিজের মতো করে আবিষ্কার করবে। আমি বলেছি শিশু কী করে জানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এখানে তাকে ব্যবহার করতে হয় তার যুক্তিবিদ্যা। এটা বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু কোনো শিশুকে বলতে হয় না যে তুমি মারা যাবে কিভাবে, কারণ নিজের মৃত্যু কেউ দেখে না। কিন্তু দেশেতে হাজার লোকের মৃত্যু আমরা দেখি, যখন কবরস্থানের পাশ দিয়ে যায়, যখন আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরের অধিবাসীগণ তোমরা শান্তিতে থাকো, তখন আমরা নিজের মৃত্যু সম্পর্কেও সচেতন হই। এটা তো শিক্ষাক্ষেত্র। ভালো মানুষ হওয়ার প্রথম পথ আমার এখন বেশি জানা নাই, একটা হচ্ছে অহংকার বর্জন করে কর্তব্য যদি পালন করি তাহলে ভালো মানুষ হওয়ার পথে প্রথম পদক্ষেপটি নেওয়া হয়। আচ্ছা, এখন আরও প্রশ্ন আছে। আমরা শিক্ষার্থীরা প্রতি সরকার পরিবর্তনে নতুন করে বাংলার ইতিহাস শিখি, এমনটা কেন হয়? বিকৃত ইতিহাস কি নতুন প্রজন্মের জন্য হুমকি স্বরূপ নয়? আর তা যদি হয় তবে সঠিক ইতিহাস কেমনি শিক্ষার্থীদের জানবে? সিরাত, দিনাজপুর সিটি কলেজ। তো এই প্রশ্নটার উত্তর আমরা আলোচনাক্রমে দিয়েছি। ইতিহাস পরিবর্তিত হয় যেহেতু বর্তমান পরিবর্তিত হয়। ইতিহাস বলতে যদি আপনি শুধু অতীত মনে করেন, অতীত তো পরিবর্তিত হয় না। অতীতকে আমরা কিভাবে স্মরণ করি সেটা পরিবর্তিত হয়, অতীতকে কিভাবে ব্যাখ্যা করি সেটা পরিবর্তিত হয়, এবং স্মরণ করা এবং ব্যাখ্যা করা বর্তমানে দাঁড়িয়ে করি বলেই পরিবর্তিত হয়। এখন আপনি বলেন বর্তমানের পরিবর্তন আমরা বন্ধ করে দেবো ইতিহাসকে অনড় রাখার জন্য? ইতিহাস মুখস্থ করার বিষয় নয়, কিন্তু ইতিহাস আমাদের যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে পৌরাণিক কাহিনীর মতো। আমরা কতগুলি কিংবদন্তি তৈরি করি, কিংবদন্তির মধ্যে অনেক সময় সত্য থাকে, অনেক সময় সম্পূর্ণ সত্য বিবর্জিত কিংবদন্তি। এই যে একটা কিংবদন্তি আমি বললাম যে একজন ছাত্র তিনি ঘোষণা করেছিলেন অমুক অমুক, এইটার রচয়িতার নাম আমি জানি। এই গুজবের রচয়িতার নাম হচ্ছে আলম খোরশেদ, তিনি চট্টগ্রামের একজন সাহিত্যিক। আশ্চর্য ব্যাপার, তার সাথে আমাকে বলে আপনি কি অনলাইন ডিসকাশনে অংশগ্রহণ করবেন আমার সাথে? সেখানে দেখি আমার সামনে এই তথ্য তিনি বলা শুরু করেন, আমি যেটা কোনোদিন শুনি নাই। সে বলছে কি ক্যাডেট কলেজে পড়তেন তিনি তখন। এটা ইন্টারমিডিয়েটের গল্প না, মেট্রিকের গল্প। আমি মেট্রিকে পড়তাম চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়, যেটা হলো সিপাহীদের স্কুল, সিপাহীদের ছেলেমেয়েরা পড়ে। আর ক্যাডেট কলেজ ছিল ফৌজদারহাট, তার থেকে 20-30 মাইল দূরে। এই আলম খোরশেদ সাহেব তখন নবম শ্রেণীতে পড়তেন। তো তিনি বলছেন তিনি নাকি শুনেছেন যে চট্টগ্রাম কলেজের এক ছাত্র, তখন আমি চট্টগ্রাম কলেজে এসেছি, এইরকম ঘোষণা করেছেন। ক্যান্টনমেন্ট হাই স্কুল থেকে যে কিনা আমি মেট্রিকে 1 নম্বর হয়েছিলাম, তো বলে কি আমি এখন ইন্টারমিডিয়েটে 1 নম্বর হব, এরকম ঘোষণা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তখন লজিং থেকে পড়তাম, আমার আর্থিক অবস্থা এতই খারাপ ছিল, মেট্রিক পাশ করি কি না আমার ছিল সন্দেহের বিষয়। তো এই যে একটা কথা চালু হয় আমাদের ইতিহাস না এরকম, এই যে আমাদের স্বাধীনতা, আমাদের জাতির পিতা, এই সমস্ত কথা তো সম্পূর্ণ কিংবদন্তি। কারণ তো জাতির কোনো পিতা থাকতে হয় না, জাতি আর পরিবার এক না। গতকালকে এটা আমি আলোচনা করেছি। এটা আসে কোথা থেকে? একটা ভুল থেকে আসে। ভুল হচ্ছে কি পরিবার এবং জাতি একই বস্তু, একই সামগ্রী। সুতরাং পরিবার যেমন পিতা ছাড়া হয় না, জাতি বলে পিতা ছাড়া হয় না, কিন্তু জাতি এবং পরিবার যে সম্পূর্ণ ভিন্ন এন্টিটি। আমি বারবার বলছিলাম, লোকে বলছে কি ওমা এর মধ্যে অসাম্প্রদায়িকতা বজায় রাখবেন কি করে? আরে অসাম্প্রদায়িক না হলে তো সে রাষ্ট্রই হবে না। আপনি বলছেন না অন্য দেশে তো এরকম রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্র আছে যেমন ইরান, কথা কথা বলেন, তো ইরানকে রাষ্ট্র নয়? আমাদের রাষ্ট্রের ইতিহাস আছে যে এখানে ধর্ম নির্বিশেষে সকল মানুষকেই আমরা সমান মর্যাদা দেব। ইরান যদি ইসলামী প্রজাতন্ত্রের নাম দিয়েও দিতে পারে, পাকিস্তানের মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের নাম আছে ধরেন, কিন্তু পাকিস্তানগুলো অন্তত ধর্মের ব্যাপারে জিন্নাহ সাহেব যে মতাদর্শ বরণ করতেন
উনি বলছেন আজকে আমরা ভারতের হিন্দু মুসলমানের স্বার্থের পরিপ্রেক্ষিতে পাকিস্তান তৈরি হয়েছে, এখন পাকিস্তানে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো রকমের অ্যাক্টিভিটি নেব না, সকলেই এখানে নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। এটাকে ধর্মনিরপেক্ষ বলে একটা উপাধি দেবেন কি দেবেন না বড় ব্যাপার নয়, একটা উপাধি দিলেই তো হয়, ন্যায় বিচার। সমাজের প্রত্যেক কী ন্যায় বিচার? সামাজিক ন্যায় বিচার। এই কথাটা পরিষ্কার আছে আমাদের। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কোথাও ধর্মনিরপেক্ষতা কথা ছিল না, ছিল সামাজিক ন্যায় বিচার। আপনি এখান থেকে যে আরেকটাতে উত্তরণ করলেন, এই কাজটাকে আপনি সঠিক করেছিলেন? আমি তো অন্য সভাতেও বলেছি 1972 সনের সংবিধান মুক্তিযুদ্ধের প্রেরণার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুক্তিযুদ্ধের একটা আদর্শকে সে ধারণ করেনি, কিন্তু ধারণ করার নামে তাকে একটা কিংবদন্তিতে রূপান্তরিত করেছে। মুক্তিযুদ্ধ তো কিংবদন্তি নয়, এটা বাস্তবে সত্য। যে লড়াই করেছে সেই মুক্তিযোদ্ধাতে কোনো নাম নেই, সব ভুয়া নাম দিয়ে, অর্ধেক ভুয়া অর্ধেক সঠিক দিয়ে, যারা সঠিক তাদেরকেও নষ্ট করেছে। আর একটা কার্ল মার্কসের বেজ অ্যান্ড সুপার স্ট্রাকচার বিবেচনায় শিক্ষা সংস্কার প্রয়োগ আমাদের রাষ্ট্রীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন জরুরি নয় কি? আমার মনে হয় এটা আমি নিজেও বলেছি। দুটো কথা এখানে হচ্ছে কি, ডিম আগে না মুরগি আগে? আমি পরিষ্কার করে বলেছি স্বল্প মেয়াদে ডিম আগে, দীর্ঘমেয়াদে মুরগি আগে। মানে কথাটার মানে কি? স্বল্প মেয়াদে মানে এখন যদি আপনি রাষ্ট্র পরিবর্তন না করেন, রাষ্ট্র এই যে বর্তমান যে ক্ষমতার যদি পরিবর্তন না করেন, শিক্ষা ব্যবস্থার আদৌ পরিবর্তন হবে? স্থায়ী শিক্ষা কমিশন এই দাবি আপনি তুলতে পারবেন? কিন্তু স্থায়ী শিক্ষা কমিশন না করলে, শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত না করলে আপনার রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী পরিবর্তন করে গণতান্ত্রিক করতে পারবেন না। সেই জন্য বলছি ডিম আগে না মুরগি আগে তর্কের মতো। আমাদের আগে অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে, তাহলে এই শিক্ষা ব্যবস্থায় আমরা উপযুক্ত বিনিয়োগ করতে পারবো। কিন্তু আমি বর্তমানে বলছি এখন যেটুকু অর্থনৈতিক অবস্থা আমাদের আছে, এইখানে যদি আমরা অ্যালোকেশন অফ ফান্ড বেশ কম করি, তাহলে শিক্ষা যা প্রয়োজন নিরক্ষরতা দূরীকরণে সেরকম ফান্ড দেওয়া সম্ভব। এইখান থেকে শুরু করি আমরা। আচ্ছা আমি বলি কিন্ডার গার্ডেনগুলো ইংরেজি মিডিয়াম, দেশীয় শিক্ষায় ইংরেজি ভাষা, এগুলি তুলে দিতে আপনার কি টাকা লাগবে? এখন মোটামুটি এই প্রশ্নগুলি দিয়ে আমি আমাদের সভাপতির অনুমতি না থাকলে তো আমি আর বলতে পারি না। আমি বলতে পারতাম, কিন্তু সভাপতির আদেশে আমি উত্তর দেওয়া আপাতত স্থগিত করলাম।